কেমনে আসে লক্ষিণ পশিল, জানিনু 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 কেমনে এসে লক্ষণ পশিল, লক্ষণ পশিল পশিল। সো জানিনু কেমনে এসে লক্ষণ পশিল, এই লাইন দ্বারা আসলে কি বুঝাইতেছে? জানিনু মানে আমি মানে বুঝতে পারতেছি না যে কেমনে এসে লক্ষণ পশিল, লক্ষণ কিভাবে এখানে লক্ষণ পশিল মানে প্রবেশ করলো। লক্ষণ পশিল বলতে কি বুঝাইতেছে? লক্ষণ যে কিভাবে এখানে প্রবেশ করলো। ও এই লাইন দ্বারা এইটাই বোঝানো ট্রাই করতেছে যে যে লক্ষণ কিভাবে আসলে এখানে প্রবেশ করলো বা কে আসলে লক্ষণকে এখানে প্রবেশ করতে সাহায্য করছে, কারণ লক্ষণ তো একা এখানে প্রবেশ করতে পারবে না। এই জানিনু দ্বারা এইটাই বুঝে দিচ্ছে আমি কি বুঝতে পারতেছি যে লক্ষণকে এখানে প্রবেশ করতে নিশ্চয়ই কেউ হেল্প করছে, আর সেই হেল্পটা কে করছে? ওর চাচা করছে। এই জিনিসটাও পুরোপুরি বুঝতে পারছে এতক্ষণ পরে যে লক্ষণের কখনো কিন্তু এত সিকিউরিটি সম্পন্ন একটা জায়গা, সেটা হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগার, এখানে এত সুরক্ষা এত কিছু আছে, সেখানে কিন্তু কোনোভাবে একটা কীট পতঙ্গ প্রবেশ করা যায় না। সেখানে লক্ষণ কিভাবে প্রবেশ করলো? নিশ্চয় এর যে সূত্র বা যে তোমার সূত্র আছে, সেই সূত্রটা আমার ফ্যামিলির মধ্যেই কেউ আছে, কেউ আমাকে দিছে, এবং পরেও বুঝতে পারলো যে এটা ওর চাচা করছে। ওর চাচার নাম কি ছিল? বিভীষণ। সো সেই জন্যই বলা হয় মেঘনাদ আর বিভীষণের মধ্যে কনভারসেশনের জন্য হয় বিভীষণের প্রতি মেঘনাদ। সো তাহলে 2 নাম্বার লাইন আমরা পুরোপুরি ক্লিয়ার। 2 নাম্বার লাইন ক্লিয়ার? সবাই একটু বলো তো 2 নাম্বার লাইন ক্লিয়ার কিনা? 2 নাম্বার লাইন ক্লিয়ার? 2 নাম্বার লাইন ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। সো 2 নাম্বার লাইন ক্লিয়ার আমাদের। ওকে, সো আমি তাহলে একটা কাজ করি, এখন আমি আরো 2টা লাইন লিখি, তারপরে আমি পড়ানো স্টার্ট করি ফুলে লাইনগুলোর মিনিং। আমি প্রতিটা লাইনের মিনিং যদি ভালো মতো আমরা জানি, সো তাহলে মনে হয় যে পরীক্ষায় আসলে পরে এখান থেকে কোনো প্রবলেম হবে না আমাদের। ওকে, সো এরপর আমরা চলে আসি, এরপর হচ্ছে রক্ষপুরে হাইতাত উচিতকৃতব। রক্ষপুর পুরে হাইতাত উচিতকৃতব তব। তাহলে রক্ষপুরে হাইতাত উচিতকৃতব এ কাজ, আমি একটু আগে লিখে রাখি তারপরে বুঝাই। এ কাজ নিকষা সতী তোমার জননী, তোমার জননী। সো নিকষা সতী তোমার জননী, এই 2টা লাইন আমি আগে বুঝাইনি, পরে আমি আরো 2টা লাইনে চলে যাব। দেখো রক্ষপুর বলতে আসলে কি বুঝায়? রাক্ষসপুরী। রাক্ষসপুরী, রক্ষপুর বলতে আসলে কি বুঝাইতেছে? রক্ষপুর বলতে আসলে কি বুঝাইতেছে? রাক্ষসপুরী। এখানে রক্ষপুর বলতে আসলে রাক্ষসপুরী বলতে কি বুঝায়? যেখানে রাক্ষস থাকে, অনেক অনেক রাক্ষস থাকে, এদেরকে বলা হয় রাক্ষসপুরী। মানে পুরোপুরি এখানে পাতালপুরী যেরকম হয় না, পাতালে যে পুরটা থাকে সেটাকে বলে পাতালপুরী, এরকম রাক্ষস পরিপূর্ণ মানে ভরপুর যে জায়গাটা সেটাকে বলা হয় রাক্ষসপুর। সো রাক্ষসপুরটাকে বলা হইতেছে নিকুম্বিলা যজ্ঞাগার, কারণ রাবণের পুরো যতই ছিল তোমার ওখানে ছিল রাক্ষসদের রাজা ছিল রাবণ, তার মানে ওইখানে কিন্তু রাক্ষসটা বসবাস করতো। তাহলে বুঝতে পারতো রাক্ষস বলতে আসলে কাদেরকে বুঝে আমি নিজেও জানি না। আসলে রাক্ষসকে যে টিভিতে দেখি না আমরা, মুভিতে দেখে ও এরা হচ্ছে রাক্ষস, সো কিন্তু আসলে রাক্ষসকে আমি নিজেও জানি না আসলে রাক্ষসটা আসলে কোথা থেকে আসলো বা কি হলো। সো এরপর আছে হাইতাত। হাইতাত, তাত বলতে বুঝাইতেছে বাবাকে। তাত মানে হচ্ছে বাবা, এটা হচ্ছে সমার্থক শব্দ, বাবা বা পিতা। পিতা পিতা। এখন প্রশ্ন যে তাপ বলতে আসলে যদি পিতা হয়, তাহলে পিতা কেন বলতেছে? কারণ চাচাকে তুমি পিতা বলতে পারো, পিতার মতো। চাচা হচ্ছে পিতার মতো থাকে, চাচা। চাচা কিন্তু পিতার মতো, চাচা হচ্ছে পিতার মতো, পিতার মতো। চাচা কিন্তু পিতার মতো। চাচা যদি তোমার পিতার মতো হয়, তাহলে অ্যাজ এ রেজাল্ট আমি বলতে পারি তাপ বলতে আসলে কাকে বুঝাইতেছে? চাচাকে বুঝাইতেছে। তাহলে তাপ বলতে হচ্ছে চাচা, যে পিতার মতো, তাকে বুঝাইতেছে। উচিত কি তব, উচিত, এটা হচ্ছে উচিত, সরি, উচিত কি তব। উচিত কি তব বলতে বুঝাইতেছে আসলে কি তোমার এটা উচিত হয়েছে? তুমি হচ্ছে হাইতাত, এখানে রাক্ষস হাইতাত উচিত কি তব, তোমার কি আদৌ এটা উচিত হয়েছে? কারণ তো বুঝছে যে বিভীষণ কিন্তু ওই লক্ষণকে এখানে প্রবেশ করতে দিছে। সো উচিত হয়েছে, তোমার কি এটা আদৌ কি উচিত হয়েছে? এই কাজটা করা কি তোমার কি উচিত হয়েছে? কারণ কি? দেখো এখন একটু লোভ দেখানো ট্রাই করবে, আসলে মেঘলা যখন বোঝানো ট্রাই করবে, কনভারসেশন করবে, চাচাকে বোঝাবে যে চাচা তুমি আসলে ভুলটা কেন করছো, এই ভুলটা তুমি কোথায় ভুল করছো, তুমি একবার চিন্তা করো আসলে তুমি কি, তুমি আসলে মানুষটা কেমন, তুমি কোন বংশে জন্মগ্রহণ করছো, তুমি এটা বুঝো আগে। তুমি একটা কিটকে তুমি নিয়ে আসলা, আগে ও কি করবে? চাচাকে কনভিন্স করবে, যখন চাচা কনভিন্স হবে না তখন লক্ষণকে ছোট করবে। এইটা হচ্ছে এখানে পুরো মেইন বিষয়। প্রথম হচ্ছে চাচাকে কনভিন্স করবে, চাচা যদি কনভিন্স না হয় হবে না, তারপরে কি করবে? লক্ষণকে ছোট করবে, লক্ষণকে ছোট করবে, লাস্টে এসে চাচাকে আরো বেশি লোভ দেখাবে, বলবে তুমি এই বংশে, তুমি কি আসলে তোমার কি, তোমার ধর্মের কি ঠিক আছে, এইসব জিনিস বলবে। তো এইগুলো আমি একটু দেখে আসবো প্রত্যেকটা লাইন থেকে। এ কাজ নিকুষা সতী তোমার জননী। নিকুষা বলতে বোঝাইতেছে রাবণের মা।
রাবণের মা বলতে আসলে কার মা? রাবণের মাও কিন্তু বিভীষণের মা, কারণ রাবণ হচ্ছে 3 ভাই। এক ভাইয়ের নাম কি বলতো? সবচেয়ে বড় ভাই হচ্ছে রাবণ, মেজো ভাই হচ্ছে কুম্ভকর্ণ, ছোট ভাইয়ের নাম হচ্ছে কি বিভীষণ। আর রাবণের পুত্রের নাম, সবথেকে ছোট পুত্রের নাম কি আসলে? ছোট পুত্রের নাম কি আসলে বলতো? ছোট পুত্রের নাম হচ্ছে মেঘনাদ। এখন তাহলে প্রথমে যদি আমি পড়তে আসি, তাহলে দেখো আমার এখানে রাবণের মা, সো রাবণের মা ছিল নিকুষা সতী। ও কিন্তু দেখাচ্ছে যে আমার যে দাদি, আই থিঙ্ক দাদি, তাই না? দাদি, আমার দাদি যে, সে হচ্ছে তোমার মা, আর সেই মা হচ্ছে কে? নিকুষা সতী, যে হচ্ছে রাক্ষসদের ছিল হচ্ছে মাতৃকুল, রাক্ষসদের। সো এর তুমি গর্ভে জন্মগ্রহণ করছো, তুমি রাবণের ভাই, ছোট ভাই, সবচেয়ে আদরের ফ্যামিলিতে, আর তুমি এরকম একটা ভুল কাজ করলা, তুমি এরকম একটা খারাপ কাজ, নিচু কাজ কিভাবে করলা? এই জিনিসটা বুঝাইতেছে। উচিত কি হয়েছে এটা তোমার কি এটা আদৌ উচিত হয়েছে করা? সো এইটাই বুঝাচ্ছে। সো এই 4টা লাইন মোটামুটি আমরা বুঝতে পারছি। এরপর আসবো পরবর্তী, তার মানে একটা প্যারা মোটামুটি আমাদের শেষ। এবার আসবো পরবর্তী লাইনগুলো নিয়ে। আমরা একটু ওকে, সো এর পরের লাইনে চলে আসি। ওকে, সো সহোদর রক্ষশ্রেষ্ঠ, শূলী সম্ভনী কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী। এই 2 লাইন আমি একটু বুঝাই দিই। ওকে, সো প্রথম যে লাইনটা আমার এখানে আসবে সেটা হচ্ছে সহোদর। সহোদর মানে কি আসলে বুঝাই দিচ্ছে যে সহোদর বলতে আসলে কিন্তু ভাইকে বোঝায়। সহোদর বলতে আসলে কাকে বোঝায়? ভাইকে বোঝাচ্ছে, ভাই। সহোদর বলতে আসলে কাকে বুঝাইতেছে? ভাইকে বুঝাইতেছে। সো সহোদর রক্ষশ্রেষ্ঠ বলতে বুঝাইতেছে রাক্ষসদের শ্রেষ্ঠ, যে রাক্ষসদের শ্রেষ্ঠ, তার মানে রাক্ষস রাজ বা রাক্ষসদের শ্রেষ্ঠ যে। সো রাক্ষস রাজ, তোমার যে রাক্ষস রাজ বা রাক্ষসদের শ্রেষ্ঠ যে, সে হচ্ছে কি? রাবণকে বলা হইতেছে। তার মানে রাবণ, কিন্তু এটা বুঝাইতেছে কাকে? রাবণকে। তার মানে সহোদর রক্ষশ্রেষ্ঠ বা সহোদরকে রাক্ষসরাজ বা রাবণ, যা রাবণ। এবং শূলী শুম্ভনী বুঝাইতেছে আসলে কি? শূলী শুম্ভনী এটা বুঝাইতেছে তোমার যে সবচেয়ে শক্তিধারী বলতে এখানে অসুরের সাথে তুলনা করা হইতেছে। অসুরের সাথে কিন্তু এখানে তুলনা করা হইতেছে। যেরকম শিব, আমরা কিন্তু যারা হিন্দু ধর্মের আছে তারা কিন্তু জানো যে অসুর বা শিব এরা কিন্তু অনেক বেশি শক্তিশালী। আর আই থিঙ্ক 2টা মিনিং কি সেম কিনা আমি অতটা ক্লিয়ার না, হিন্দু ধর্ম যারা আছে তারা মোটামুটি জানো। এখানে কিন্তু বুঝাইতেছে তোমার শিবকে, অ্যাজ এ রেজাল্ট আমি বলতে পারি শিবকে বুঝাইতেছে। কারণ শিব আমি জানি, আমার জানার মধ্যে শিব অথবা অসুর অথবা বলতেছে, আমি জানি না দুটা একই একজনের নামে কিনা, আমি শিওরলি জানি না। অথবা ওরা কিন্তু হিন্দু ধর্মের যতটুকু জানি ওরা হচ্ছে সবচেয়ে শক্তিধারী। তার জন্য কল্পনা করা হচ্ছে শূলী শুম্ভনীর আসলে শিবের কাছে একটা আছে তোমার, এই যে শুলির মতো একটা আছে, আমি ওটা জানি না নামটা আসলে হিন্দুরা কি বলে ওটাকে। শিবের কাছে একটা শুলির মতো অংশ আছে, ওটা দিয়ে শিব কিন্তু আসলে যে মানে শত্রুকে বিনষ্ট করে। এরকম তোমার শূলী শুম্ভনী আসলে ও এরকম কুম্ভকর্ণ এত পাওয়ারফুল ছিল, ওর কাছে এরকম মানে অস্ত্র ছিল যে অস্ত্রটা দিয়ে হচ্ছে ও মানে পুরো শিবের মতো ছিল। ওকে কম্পেয়ার করেছে পুরো শিবের সাথে, যে ও শিবের মতো শক্তিধারী এবং শিবের মতো শুলি নিয়ে সবসময় ঘুরে, এরকম কুম্ভকর্ণ ছিল। এবং আমি হচ্ছে কি ভাতৃপুত্র, মানে আমাকে বুঝাইতেছে। ভাতৃপুত্র বলতে বুঝাইতেছে ভাইয়ের পুত্র বলতে রাবণের পুত্র, বাসব বিজয়ী। তার মানে মেঘনাদকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। ভাতৃপুত্র বলতে আসলে মেঘনাদকে বুঝাইতেছে। ভাতৃপুত্র বলতে আসলে কিন্তু মেঘনাদকে বুঝাইতেছে। সো মেঘনাদ কিন্তু এখানে চলে আসলো। তাহলে ভাতৃপুত্র কাকে বুঝাইতেছে? মেঘনাদকে চলে আসলো এখানে। সো মেঘনাদ কিন্তু এখানে চলে আসলো, যে হচ্ছে বাসব বিজয়। বাসব বলতে আসলে কাকে বুঝাইতেছে? দেবতাদের রাজা। বাসব কিন্তু ছিল দেবতাদের রাজা, বাসব বিজয় হচ্ছে দেবতাদের রাজা, বাসব বিজয়ী। সো বাসবকেও পরাজিত করে ও কিন্তু বিজয়ী হয়েছে। তার মানে দেবতাদের রাজাকে কিন্তু পরাজিত করছে। এটা কিন্তু চারটিখানি কথা না। সো ও বলতেছে যে তুমি একবার চিন্তা করে দেখো, তুমি যে বংশে জন্মগ্রহণ করছো সেই বংশে তোমার মায়ের নাম হচ্ছে নিকুষা সতী, যে রাক্ষসদের মাতা। তোমার মা হচ্ছে নিকুষা সতী, রাক্ষসদের মাতা। সেখানে তুমি গর্ভধারণ করছো। তোমার ভাই যে হচ্ছে রক্ষশ্রেষ্ঠ, তার মানে তোমার ভাই হচ্ছে রাক্ষসদের রাজ এবং শূলী শুম্ভনী কুম্ভকর্ণ। তোমার আরেকটা ভাই হচ্ছে শিবের মতো এত শক্তিধারী, এবং আমি হচ্ছে তোমার ভাতৃপুত্র যে বাসব বিজয়ী। সো এত কিছু থাকার পরে, এত কিছু তোমার ফ্যামিলিতে, সো তুমি কেন একটা কীটের সাথে তুমি এগুলো করতেছো, বা তুমি কেন আসলে
মানে একটা শত্রুকে তুমি তোমার ফ্যামিলিতে ঢুকাইছো, এই জিনিসগুলো বোঝানোর ট্রাই করতেছে আসলে। যে এখানে যে ও কিন্তু আসলে এখানে বুঝাইতেছে যে তোমার আসলে পাওয়ারটা কেমন। মেঘনাথ কিন্তু দেখাইতেছে যে ও কিন্তু আসলে লোভ দেখানোর ট্রাই করতেছে, তুমি দেখো একটু চিন্তা করে দেখো, ওকে বোঝানোর ট্রাই করতে, কনভিন্স করার ট্রাই করতেছে, কিন্তু আসলে ওই বিভীষণ এগুলো শুনবে না। ওকে, এরপরে আমরা চলে আসি, পরের লাইনে চলে আসি। ওকে, নিজ গৃহ তাপ দেখাও তস করে, এর পরের লাইন চলে আসি আমরা। ওকে, নিজ গৃহ তাপ, নিজ গৃহ তাপ। সো এখন চলে আসবে পরের লাইন আমরা, নিজ গৃহপথ। আচ্ছা, নিজ গৃহপথ, নিজ গৃহপথ, নিজ গৃহপথ তাপ দেখাও তস করে, দেখাও। আসলে এটা অনেক বড় দেখে আমি লাইনগুলো লিখি নাই, লাইনগুলো যে আমি লিখে রাখতাম তাহলে ছোট ছোট হয়ে যেত, তোমরা চোখে আসতে পড়তো না। সেজন্য আমি চাইলাম যে এক এক করে লাইন লিখবো, লেখার পরে বোঝাবো, একটু টাইম লাগবে, সমস্যা নেই। সব লাইন যদি আমি লিখে রাখতাম তাহলে হয়তো টাইম কম লাগতো, বাট মানে ছোট হয়ে যেত, অনেক ছোট হয়ে যেত, এটা দেখতে অনেক প্রবলেম হইতো। আচ্ছা, তারপরে আছে নিজ গৃহপথ তার দেখাও তস করে, তার পরের লাইনটা হচ্ছে চন্ডালে, চন্ডালে, চন্ডালে বসাও আজি, চন্ডালে বসাও আমি রাজার আলোয়। ওকে, এই দুটা লাইনের মিনিংটা একটু বলি, দেখো। তাহলে প্রথম হচ্ছে নিজ গৃহপথ তাপ বলতে আসলে বুঝাইতেছে বাবাকে, বাবা বলতে আসলে বিভীষণকে বুঝাইতেছে, যে নিজ গৃহপথ তাপ মানে বিভীষণ, বিভীষণ। সো নিজ গৃহপথ তাপ দেখাও তস করে, তস করে। দেখো এই লাইনটা দ্বারা আসলে বুঝাই দিচ্ছে চন্ডাল বলতে এবং তস্কর, এই দুটার মিনিং কিন্তু আমাদের জানতে হবে। নাম্বার হচ্ছে চন্ডাল আর দুইটা হচ্ছে তস্কর। তারপর আছে বসাও আমি রাজার আলোয় বলতে আসলে বুঝাইতেছে কি যজ্ঞ, মানে তুমি তোমার যজ্ঞাগারে যে ওকে প্রবেশ করছো, তার মানে তুমি একটা রাজার প্রসাদে তুমি ওকে প্রবেশ করছো, কেন তুমি ওকে রাজার প্রসাদে প্রবেশ করতে দিলে, এই কথাটা এখানে বলা হইতাছে। কিন্তু আমার এখন জানতে হবে যে চন্ডাল আসলে কি এবং তস্কর আসলে কি। সো এই দুটার মিনিং কিন্তু আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল এখন চিন্তা করো তস্কর বলতে আসলে কি বোঝায়। তস্করে, তস্কর বলতে বোঝাইতেছে সব থেকে নিচু কোনো কাজ করা, যেরকম নিচু কাজ বলতে হইতে পারে চোর। তস্কর বলতে একেবারে বলা হইতেছে চোরকে, ডিরেক্ট বলা হইতেছে চোরকে, চোরকে। দেখছো কতটা ছোট করছে, চোরকে। তার মানে লক্ষণকে বললো যে চোর, ডিরেক্ট। নিজ গৃহপথ তাপ, তাপ এটা দ্বারা বোঝাইতেছে তুমি তোমার নিজের গৃহপথ, মানে তুমি তোমার নিজের বাড়ি বা নিজের গৃহের পথটা তুমি দেখাচ্ছ, চোরকে দেখাচ্ছ। বুঝতে পারছো জিনিসটা? একেবারে কতটা ছোট করে ফেলছে লক্ষণকে, যে তুমি কি করতেছো তোমার নিজের গৃহের যে গৃহপথটা আছে সেই পথটাকে তুমি দেখাইতেছো, চোরকে দেখাইতেছো, তুমি চোরকে দেখাইতেছো, একটা চোরকে তুমি দেখাইতেছো। এটা কেমনে হয়? সো এই জিনিসটাই কিন্তু এখানে বুঝাইছে। এরপরে আছে চন্ডালে বসামানি রাজার আলোয়। চন্ডাল হিন্দুরা যারা আছে তারা চন্ডাল অর্থ মিনিং জানো। হিন্দুদের মধ্যে সবচেয়ে নিচু সম্প্রদায়কে বলা হয় চন্ডাল। হিন্দুদের মধ্যে আসলে সবচেয়ে নিচু সম্প্রদায়কে বলা হয় চন্ডাল। হিন্দুদের মধ্যে সবথেকে নিচু সম্প্রদায়কে বলা হয় চন্ডাল, নিচু। চন্ডাল মানে হচ্ছে খুবই নিচু একটা সম্প্রদায়। সো চন্ডালের বসামানি রাজার আলোয়, তার মানে এই নিচু বা একটা নিচু সম্প্রদায়ের লোকজনকে তুমি কি আনতেছো, রাজার আলোয় বসাচ্ছ, তুমি রাজার প্রসাদে বসাচ্ছ, প্রাসাদে বসাচ্ছ। এই জিনিসটা কেমন জিনিস, এই জিনিসটা কিভাবে আসে, এটা কিভাবে তোমার ব্রেনে আসে, এই জিনিসগুলো আসলে বোঝানোর ট্রাই করতেছো চাচাকে, যে তুমি আসলে কিভাবে এই কাজটা করলা, তোমার কাজটা কি করা আদৌ ঠিক হয়েছে। সো বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, ওকে বুঝতে পারছো মোটামুটি। ওকে, আচ্ছা কোনো প্রশ্ন আছে আমাকে একটু বলবা, কোনো প্রশ্ন আছে তোমাদের এখানে? আচ্ছা, সানিয়া ইসলাম আছো, হুমায়রা আক্তার আছো, সঞ্জিতা রয় আছো, সঙ্গীতা রয় আছো। ওকে ঠিক আছে, সাবরিনা নুসরাত আছো, ঠিক আছে। ওকে, সো মোটামুটি তোমাদের মনে হয় না কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে একটু কমেন্টে ফটাফট করে ফেলো, কমেন্টে জানাই ফেলো যদি কোনো প্রশ্ন থাকে। কোনো প্রশ্ন আছে? ওকে ঠিক আছে, তাহলে স্টার্ট করে ফেলি এর পরের লাইনগুলো, কারণ আমাদের হচ্ছে এটা অনেক বড়। সো এর পরের লাইনগুলো স্টার্ট করে ফেলি। পরের লাইনে যদি আমরা বলি কিন্তু নাহি গুঞ্জি তোমার, কিন্তু নাহি গুঞ্জি তোমার
কিন্তু নাহি গঞ্জি তোমার, এটা হচ্ছে তোমার, কিন্তু নাহি গঞ্জি তোমার গুরুজন তুমি। গুরুজন তুমি, কিন্তু নাই গঞ্জি তুমি তোমার গুরুজন তুমি, এটুকু বুঝাইলো। এরপরে লাইন পিতৃতুল্য। পিতৃতুল্য ছাড়োদার, ছাড়োদার যাব অস্ত্রকারে। ছাড়োদার যাব অস্ত্রকারে পাঠাইবো। এখন 4টা লাইন একবারে লিখবো। পাঠাইবো রামানুজরে, পাঠাইবো রামানুজে সমন ভবনে, শ্রবণ ভবনে। লঙ্কার কলঙ্ক, কলঙ্ক আজ ভুঞ্জিবা হবে। ওকে, সো এখন আমরা স্টার্ট করব। 4টা লাইন লিখে ফেলছি আমি। কিন্তু নাহি গঞ্জি তোমার, এই লাইনগুলো আসলে আমি একবার এই পুরোটার মিনিং বলবো। কিন্তু নাহি গঞ্জি তোমার গুরুজন তুমি, তোমার কোনো দোষ আমি দিব না। গঞ্জি বলতে তোমাকে আমি কোনো দোষ দিব না, কিছু দিব না, কারণ তুমি গুরুজন। সো পিতৃতুল্য বা পিতৃ, তুমি হচ্ছে আমার পিতার মতো। ছাড়োধার, তুমি আমার দরটা ছেড়ে দাও, আমি যাবো অস্ত্রগারে। পাঠাইবো রামানুজের সমন ভবনে, আমি এখন অস্ত্র নিয়ে আসবো। বুঝাইতেছে তোমাকে আমি কোনো দোষ দিব না, আমি এখন অস্ত্র নিয়ে আসবো। নিয়ে এসে আমি কি করবো, রামানুজরে এখনই আমি বধ করবো, ওকে এখনই আমি মেরে ফেলবো। মেরে ফেলবো আর হচ্ছে কি করবো, সমন ভবনে বলতেছে কি থাই মেরে ফেলবে, পুরো এখানে মৃত্যুপুরীতে পাঠিয়ে দিব। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিবা হবে, আমি যুদ্ধের মাধ্যমে এখনই লঙ্কার কলঙ্ক আমি দূর করব। সো এই হচ্ছে এই 4টা লাইনের মিনিং। এখন আমি 4টা লাইনের লাইন বাই লাইন, লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করব। এখন আসুন, সো প্রথমে যে লাইনটা আমার এখানে আছে, কিন্তু নাহি গঞ্জি তোমার, এইটার দ্বারা আসলে কি বুঝাইতেছে? কিন্তু নাহি গঞ্জি বলতে আসলে বোঝায় কোনো দোষ বা তিরস্কার। সো কিন্তু নাহি গঞ্জি তোমার বলতে বোঝাইতেছে আসলে কোনো দোষ বা কোনো তিরস্কার নাই। গঞ্জি আসলে দ্বারা কি বুঝাইতেছে, কোনো দোষ বা তিরস্কার নাই, তোমার কিন্তু আসলে কোনো দোষ নাই। সো তোমার কিন্তু আসলে কোনো দোষ আমি দিব না, কারণ তুমি হচ্ছে গুরুজন, তুমি তোমার কিন্তু কোনো দোষ দিব না। কিন্তু নাহি গঞ্জি তোমার, তোমার কিন্তু গঞ্জি বা তোমার কিন্তু আমি কোনো দোষ দিব না। গুরুজন তুমি, কারণ তুমি হচ্ছে আমার গুরুজন। পিতৃতুল্য, পিতৃতুল্য, তুমি হচ্ছে আমার পিতার মতো, তুমি আমার পিতার মতো, কারণ চাচা আসলে পিতার মতোই হয়। পিতৃতুল্য ছাড়োদার, বলতেছে দাঁড়টা ছেড়ে দাও, আমি এখন অস্ত্রগারে যাব। কারণ যুদ্ধের একটা নিয়ম আছে। যুদ্ধের নিয়মটা কি, তোমার কাছে অস্ত্র আছে, আসলে লক্ষণের কাছে অস্ত্র আছে, কিন্তু আমার কাছে কোনো অস্ত্র নাই, তাহলে এটা যুদ্ধ হয় না। সমানে সমানে যুদ্ধ হয়। তোমার কাছে অস্ত্র আছে, আমি অস্ত্র নিয়ে আসি, আমার দাঁড়টা ছেড়ে দাও, আমি অস্ত্রগারে যাবো, অস্ত্র নিয়ে আসবো। তারপরে আমি কি করব, পাঠাইবো রামানুজরে। রামানুজ বলতে আসলে কাকে বোঝায়, রামের অনুজ। রামানুজ দ্বারা বুঝাইতেছে রামের অনুজ, রাম প্লাস অনুজ রামানুজ, রাম প্লাস অনুজ রামানুজ, অনুজ। সো রাম প্লাস অনুজ রামানুজ, তাহলে এখন বুঝাইছে অনুজ মানে কি, ছোট। অনুজ মানে আসলে বুঝাইছে ছোট, ছোট, দ্যাটস ইট। রামানুজ বলতে আসলে বুঝাইছে রামের ছোট, রামের ছোট, ছোট ভাই, ছোট ভাই। সো রামের ছোট ভাইয়ের নাম কি ছিল, লক্ষণ। এখানে কিন্তু আরেকটা ক্যারেক্টার ছিল সীতা, সীতার ক্যারেক্টার ছিল, সীতার ক্যারেক্টারটা মোটামুটি এখানে তোলা হয় নাই, কিছুই তোলা হয়নি, জাস্ট এই দুইজনের মধ্যে কনভারসেশনটাই তোলা হয়েছে। সো তাহলে রামানুজ সমন ভবনে বলতে বুঝাইতেছে আসলে কি, চিন্তা করে দেখো তো। পাঠাইবো রামানুজ রে সমন ভবনে, পাঠাইবো রামানুজ রে সমন ভবনে, আসলে সমন ভবন বলতে এটা বুঝাইতেছে তোমার হচ্ছে মৃত্যুপুরী বা জমালয় বা হচ্ছে তোমার দোজক টাইপের, যেটা বোঝায়। তার মানে মানে মৃত্যুর পরবর্তী জীবনে পাঠিয়ে দিব, তার মানে ওর কিন্তু দোজকে পাঠিয়ে দিব অথবা জমালয়ে পাঠাবো। কিন্তু হিন্দুরা বলি আমরা জমালয়ে পাঠানো, আমরা মুসলিমরা বলি দোজকে পাঠানো, বা আমরা হচ্ছে বলি যে মৃত্যুর পরের যে জীবনটা, আসলে বুঝে মৃত্যুর পরের জীবন। এইখানে কিন্তু পাঠিয়ে দেবো মানে মেরে ফেলবে, এক কথায় বুঝাই দিচ্ছে, ও কিন্তু মেরে ফেলবো বা জমালয়ে পাঠিয়ে দিব সমন ভবনে। সো এটা দ্বারা বুঝাইতেছে জমালয়ে পাঠিয়ে দিব। এরপরে হচ্ছে লঙ্কার কলঙ্ক। লঙ্কার কলঙ্ক কি, লঙ্কা কলঙ্কিত হয়ে গেছে। যখন লক্ষণ লঙ্কাতে পা রাখছে তখনই লঙ্কা কলঙ্কিত হয়ে গেছে। এই কলঙ্কটা আমাকে এখন দূর করতেই হবে, আর এটা দূর একমাত্র করতে পারবো লক্ষণকে যদি আমি মেরে ফেলি। সো লক্ষণকে মেরে ফেললে কিন্তু লঙ্কার কলঙ্কটা দূর হয়ে যাবে। তাহলে ফার্স্ট অফ অল কি হবে, লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিবা হবে। ভঞ্জিবা হবে বলতে বুঝাইতে যুদ্ধের মাধ্যমে, ভঞ্জিত মানে দূর করে ফেলা বা ভেঙে ফেলা। সো লঙ্কার কলঙ্ক আজ ভেঙে ফেলবো
ফেলবো বা ভঞ্জিত করব কোন কিসের মাধ্যমে? যুদ্ধের মাধ্যমে, যুদ্ধের দ্বারা। সো ভঞ্জিত বা মোচন করা অথবা হইতে পারে এটা কি ভেঙে ফেলা, অথবা এটা হইতে পারে যে দূর করা। ভঞ্জিত মানে হচ্ছে দূর করা। সো লঙ্কার কলমকে এখনই কি করব? মুছে ফেলবো, মুছে ফেলবো, মুছে ফেলবো বা দূর করব। সো লঙ্কার কলঙ্ক মুছে ফেলবো অথবা দূর করব। কি আহবে? আহবে মানে হচ্ছে বোঝাই দিচ্ছে যুদ্ধের দ্বারা। আহবে বলতে আসলে কি বোঝায়? যুদ্ধের দ্বারা। প্রতিটা ওয়ার্ডের মিনিং কিন্তু জানতে হবে। সো আহবে বলতে বোঝাই দিচ্ছে যুদ্ধের দ্বারা, যুদ্ধের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, মাধ্যমে। আহবে বলতে আসলে বোঝাই দিচ্ছে যুদ্ধের মাধ্যমে। তাহলে যুদ্ধের মাধ্যমে কিন্তু দূর করবে, এই জিনিসটা কিন্তু বুঝাই ফেলছে যে এখানে কি করবো? যুদ্ধের দ্বারা বা যুদ্ধের মাধ্যমে আমি কিন্তু এগুলাকে দূর করে ফেলবো, লঙ্কার কলঙ্কাজ ভঞ্জিয়ে ফেলবো। সো এটাই কিন্তু এই 4 লাইন দ্বারা বুঝাইছে। এখন আমি চলে আসবো এর পরবর্তী 4 লাইন। আচ্ছা ঠিক আছে, এর পরের 4 লাইনে চলে আসি যে উত্তরিলে বিভীষণ বিধায় সাধনা। এখন এখন কি এতক্ষণে কিন্তু বিভীষণ কোনো কথাই বলে নাই এই পর্যন্ত। আমি যতগুলো লাইন পড়াইছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 লাইন, প্রথম 12 চরণে কিন্তু বিভীষণ একটা কথাও বলে নাই। মেঘনাদ একা কথা বলছে প্রথম 12 লাইনে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ভার্সিটি ছোট ছোট অ্যাডমিশন বা বিভিন্ন তোমার প্রশ্নগুলো হইতে পারে, তোমার এইচএসসি হইতে পারে যে প্রথম 12 লাইনে কিন্তু মেঘনাদ ডিরেক্ট কথা বলছে। তাহলে প্রথম 12 লাইনে মেঘনাদ কিন্তু কথা বলছে, বিভীষণ কিন্তু একটা কথা বলে নাই। এই 13 নম্বর লাইনে বিভীষণ প্রথম কথা বলবে। 13 নম্বর লাইনে দেখো প্রথম কথাটা কি বলে, এটা আমরা একটু দেখে ফেলবো। 13 নম্বর লাইনে বিভীষণ প্রথম কথা কি বলে। ওকে, সো দেখে আসি। ওকে, সো এখন যেটা বলবো উত্তরিলা, উত্তরিলা বিভীষণ, উত্তরিলা বিভীষণ বিধায় সাধনা। উত্তরিলা বিভীষণ বিধায় সাধনা, ধীমান রাঘব দাস, রাঘব দাস আমি কি প্রকারে, রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিরুদ্ধে, এইটার মিল আছে, এইটা এই 4 চরণের, তাহার বিপক্ষে তার কাজ করিব রক্ষিতে, রক্ষিতে। অনুরোধ উত্তরিলা কাতরে। আচ্ছা এইটুকু হচ্ছে পুরোপুরি বিভীষণ বলছে। এইটুকু 3 লাইন, আমি 3 লাইন আগে বুঝাইনি, পরে আমি যাবো। তো এই 3 লাইন কিন্তু বিভীষণ বলছে। এরপর হচ্ছে আমার আবার মেঘনাদ কথা বলবে। এই 3 লাইন হচ্ছে বিভীষণ কথা বলছে, বিভীষণ অ্যান্সার দিছে। প্রথম 12 লাইন মেঘনাদ কথা বলার পরে বিভীষণ এই 3 লাইন অ্যান্সার দিবে, তারপর আবার তোমার মেঘনাদ কথা বলবে। দেখো উত্তরিলা বিভীষণ, উত্তরিলা বলতে হচ্ছে বিভীষণ উত্তর দিল। তুমি যতক্ষণ পরে আমাকে বলতেছো আমি একটু কথা বলি। উত্তর দিল, উত্তরিলা বিভীষণ বিধায় সাধনা। তুমি যা যা আমাকে বলতেছো এগুলো আসলে বলা তোমার পুরোই বৃথা। মানে আমি কিছুই কানের মধ্যে নিয়ে নেই, আমি এক কান দিয়ে নিছি অন্য কান দিয়ে বের করে দিছি। তার মানে উত্তরিলা বিভীষণ বিধায় সাধনা ধীমান। উত্তরিলা বিভীষণ, বিভীষণ বলে বৃথায় সাধনা, এই সাধনাটা পুরোটাই বৃথা। তুমি যা যা বললা সবটাই পুরোটাই বৃথা। উত্তরিলা বিভীষণ বিধায় সাধনা ধীমান। ধীমান বলতে আসলে বুঝে তুমি তো অনেক বেশি বুদ্ধিমান, তুমি তো অনেক বেশি বুদ্ধিমান। সো এখানে বলতেছে ধী, তোমার হচ্ছে ধীমান বলতে বুঝাইতেছে তোমার হচ্ছে ধী সম্পূর্ণ অথবা জ্ঞানী। আসলে তুমি তো বুদ্ধিমান। ধীমান বলতে আসলে কি বোঝায়? তুমি তো বুদ্ধিমান। ওকে, সো তাহলে এখানে কি বুঝাইতেছে? ধীমান বলতে আসলে বুঝাইতেছে কিন্তু বুদ্ধিমান। সো চিন্তা করো, বুদ্ধিমান রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব রক্ষিতে। দেখো রাঘব দাস বলতে আসলে কাকে বুঝাইতেছে? যে রামের দাস, রঘুবংশে জন্মগ্রহণ করার জন্য রামকে রাঘব বলা হচ্ছে কিন্তু। সো রাঘব দাস বলতে আসলে কাকে বলা হইতেছে? রামকে বলা হইতেছে। সো আমি হচ্ছে রামের দাস, দাস। সো আমি যদি রামের দাস হই আমি কি প্রকারে তাহার বিরুদ্ধে কাজ করিব। চিন্তা করো যে উত্তরিলা বিভীষণ, বিভীষণ এতক্ষণ পরে কথা বলতেছে বৃথায় সাধনা। তোমার কথাটা বলা আসলে বৃথা, কারণ আমি সেগুলো কিন্তু আসলে বুঝি, মানে তোমার বোঝা উচিত।
বোঝা উচিত, কারণ কি তুমি হচ্ছে অনেক বেশি ধীর জ্ঞান সম্পন্ন, মানে তুমি অনেক বেশি চালাক, অনেক বেশি বুদ্ধি সম্পন্ন। সো তুমি অনেক বেশি বুদ্ধি সম্পন্ন। ধীমান বলতে আসলে কাকে বুঝাইতেছে? মেঘনাথকে বুঝাইতেছে, মেঘনাথ। সো মেঘনাথকে বুঝাইতেছে যে তুমি আসলে তো তুমি অনেক বেশি বুদ্ধি সম্পন্ন, তোমার তো অনেক বেশি বুদ্ধি আছে, তুমি তো অনেক বেশি জ্ঞানী, তাহলে তুমি কি বুঝো না যে আমি রাঘবের দাস? আমি যদি কারো দাস হই, আমি কি আমার মানে আমি কি যার আমি দাস, আমি কি তার কথা মানবো না? তার কথা কি আমি মানবো না? তার কথা নিশ্চয়ই আমি মানবো। তুমি কি এতটুকু বুঝো না? তুমি কি তোমার যেরকম যারা দাস আছে তারা কি তোমার কথা মানে না? আমি মানবো না, এই কথাটা তুমি বুঝো না? এটাই বুঝাইতেছে আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব। আমি তো দাস, তাহলে আমি তার বিরুদ্ধে কিভাবে কাজ করব? এই জিনিসটাই বোঝাচ্ছে। বাট এই কথাটার এখন ফিডব্যাক দিবে, পুরো রাগের স্বরে কথা বলবে, এখন একটু মানে মনের মধ্যে এত কষ্ট নিয়ে কথা বলবে মেঘনাথ, আসলে এই জিনিসটা খারাপ লাগে। তুমি আমার চাচা হয়ে তুমি বলতেছে রাঘবের দাস, তুমি রামের দাস। সো এই জিনিসগুলো এখন বোঝানোর ট্রাই করবে যে এত ছোট কথা কিভাবে তুমি আসলে মনের মধ্যে নিয়ে আসলা। ওকে, এর পরের লাইনে আমরা চলে যাই। এই 3 লাইন মোটামুটি আমাদের বোঝা হয়ে গেছে, আমরা বুঝছি এই 3 লাইনের মিনিং কি। এখন আমরা চলে যাব পরের লাইনগুলোতে, পরের চরণে চলে যাই। বাংলা পড়া মজা আছে, বাংলাটায় মোটামুটি লাইনগুলো যদি বোঝা যায় অনেক মজা আছে। ওকে, সো আমরা কতটুকু আসলাম? আমরা আসছি যে তাহার বিরুদ্ধে কাজ করব, কিন্তু অনুরোধ উত্তরিলা কাতরে রাবণী। এখন বলবো হচ্ছে উত্তরিলা, উত্তরিলা, উত্তরিলা কাতরে রাবণী, কাতরে। এই যে খুব দুঃখ ভরা মন নিয়ে কথা বলবে, উত্তরিলা কাতরে, এই কথাটা দিয়ে বুঝা যাচ্ছে মেঘনাদের মধ্যে কিন্তু এখন একটা দুঃখ আছে, কষ্ট আছে। তো চাচা কিভাবে এই কথাটা বললো? উত্তরিলা কাতরে, উত্তরিলা কাতরে, উত্তরিলা কাতরে রাবণী, রাবণী, উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য, হে পিতৃব্য, হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছা মরিবারে, বাক্যে ইচ্ছা মরিবারে, মরিবারে, তব বাক্য ইচ্ছা মরিবারে। এই অংশটা দেখো, এই কথাটা কিন্তু লাইনটা পুরোটাই বলতেছে কে? এই কথাটা পুরোটাই বলতেছে কিন্তু মেঘনাথ বলতেছে। আমি আরো দেখি নিচে লাইনটা একটু চলে আসে। আমি রাঘবের দাস তুমি, মেঘনাথের কথাগুলো একটু লিখে ফেলি। রাঘবের দাস তুমি, রাঘবের দাস তুমি, আমি বুঝাই দিচ্ছি তোমাদের। রাঘবের দাস তুমি কেমনি এর মুখে, কেমনি এর মুখে, রাঘবের দাস তুমি কেমনি এ মুখে আনিলে কথা, আনিলে এ কথা, কেমনি এর মুখে আনিলে কথা, তা কহ তা দাসের, কহ তা দাসের, দাসে। সো এইটুক দ্বারা কি বুঝাইছে? এই লাইনটা, এই 4 লাইন দ্বারা আসলে কি বুঝাইছে? উত্তরিলা কাতরে রাবণী, রাবণী কিন্তু এখন উত্তরিলা কাতরে মানে কাতর স্বরে কিন্তু বলতেছে, মানে দুঃখ ভারাক্রান্ত একটা মন বা হৃদয় নিয়ে কাতর স্বরে কিন্তু বলতেছে। যে কাতর স্বরে বলতেছে কি বলতেছে? যে হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছা বলিবারে। হে পিতৃব্য বলতে বোঝাইতেছে কি? পিতার সমতুল্য। হে পিতৃব্য বলতে আসলে বোঝাইতেছে পিতার সমতুল্য। হে পিতৃব্য দ্বারা আসলে বুঝাইতেছে পিতার সমতুল্য। তাহলে একটা চিন্তা করে দেখো যে পিতৃব্য, পিতার সমতুল্য বলতে আসলে কি বুঝাইতেছে? কাকে? চাচাকে ইন্ডিকেট করতেছে। তব বাক্য ইচ্ছা মরিবারে, তব বাক্যে ইচ্ছা মরিবারে। তোমার এই কথা শুনে আমার মরার ইচ্ছা পেশন করতেছে, আমার মরার ইচ্ছা জাগতেছে। তুমি কিভাবে বললা যে তুমি রাঘবের দাস, তুমি রামের দাস? তুমি কিভাবে বললে তুমি লক্ষণের দাস? এটা কোনো কখনো হয়? এটা কখনো সম্ভব? যে তুমি এত বড় একটা বংশে জন্মগ্রহণ করছো, তুমি রাক্ষস রাজের ভাই, তুমি নিকুষা সতীর ছোট সন্তান, তুমি এটা হওয়ার পরে তুমি কিভাবে এই কথা বললা, যেটা আমি আসলে মেনে নিতে পারতেছি না। এটাই বলতেছে যে তব বাক্যে ইচ্ছা মরিবারে, যে রাঘবের দাস তুমি কেমনে মুখে আনিলে এই কথা। দেখো তো এই কথাটার লাইন দ্বারা মিনিং বুঝে, তুমি রাঘবের দাস এই কথাটা মুখের মধ্যে কেমনে আনলা? তোমার কেমনি কথাটা মুখের মধ্যে আসলো? এই বংশে তুমি জন্মগ্রহণ করে এই কথাটা বলবো আমি আদৌ ভাবতে পারি নাই। মেঘনাথ এটা বুঝাইতেছে যে তাপ কেহ তা দাসের, দাসের বলতে বুঝাইতেছে, ও বুঝতেছে যে পিতা তুমি আমাকে বলো। তার মানে পিতা বলতে চাচাকে বুঝাই, চাচা তুমি আমাকে বলো। দাস বলতে আসলে নিজেকে বুঝাইতেছে যে আমি হচ্ছে তোমার দাস, তুমি আমাকে বলো যে আসলে তুমি কেমনি কথাটা মুখে আনলা। এই কথাটা আদৌ কি মুখে আনা কি উচিত ছিল তোমার? তুমি যে বংশে জন্মগ্রহণ করছো তোমার অ্যাটলিস্ট বোঝা উচিত ছিল। সো এত ছোট তুমি মেন্টালিটির আমি আসলে বুঝি না, এই জিনিসটা চাচাকে আসলে বুঝাইতেছে, বলতেছে। ওকে, সো এর পরের লাইনে চলে আসি।
ওকে ঠিক আছে, তোমরা একটু কমেন্টে বলো যে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এতটুকু পর্যন্ত আমরা পড়াইছি। এখন আসবে যে লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, এখানে প্রতিটা মিনিং কিন্তু আমাদের জানতে হবে। দেখো স্থাপিলা, স্থাপিলা, স্থাপিলা বিধুরে, স্থাপিলা বিধুরে, বিধি স্থানুর ললাটে। এই লাইনটা কিন্তু ভালো মতো জানতে হবে। ললাটে পরিকি ভূতলে বসে, এই লাইনগুলোর মিল আছে। পরিকি ভূতলে শশী জান গড়াগড়ি, ধুলোয় কে রক্ষভূমি রক্ষরথী। ভুলিলে কেমনে কে তুমি, এইটুকুর পুরো মিল আছে, তার জন্য পুরোটা একবার বরাবর। জনম তব কোন মহাকুলে। এখন চাচাকে একটু বোঝানোর ট্রাই করবে, এই চারটা লাইন দ্বারা চাচাকে একটু বোঝানোর ট্রাই করবে যে আসলে তুমি একবার চিন্তা করে দেখো চাচা, তুমি একবার চিন্তা করে দেখো যে আসলে এখন ও কিন্তু একটা কম্পেয়ার করবে, চাচাকে আসলে তুলনা করবে। এই চারটা লাইন দ্বারা চাচাকে আসলে তুলনা করে বুঝাবে, যে তুলনা করে বুঝাবে কোনো একটা জিনিসের সাথে তুলনা করে বুঝাবে। তুমি আসলে এরকম তোমাকে বোঝানোর ট্রাই করতে, চাচাকে এখনো কনভিন্স করার ট্রাই করবে যে তুমি যাই বলে ফেলছো বলছো, কিন্তু এখন চাচাকে আবার বুঝিয়ে নিজের পথে নিয়ে আসার ট্রাই করবে, কিন্তু আসলে চাচা শুনবে না। এখন আমরা এই চারটা লাইনের মিনিংগুলো একটু দেখে ফেলি। ফার্স্ট অফ অল আমরা চারটা লাইনের মিনিংগুলো একটু দেখে ফেলি। দেখো স্থাপিলা, স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করা। স্থাপিলা বলতে আসলে বুঝাইতেছে কোনো কিছু স্থাপন করা, কোনো কিছু বানানো, কোনো কিছু তৈরি করা। তাহলে স্থাপন করা মানে কোনো কিছু বসানো, কোনো কিছু বসানো বা কোনো কিছু স্থাপন করা, স্থাপন করা, স্থাপন করা। বিধুরে বিধি, বিধুরে বিধি বলতো এই দুইটার মিনিং কি? বিধু এন্ড বিধি, বিধু এন্ড বিধি। সবাই একটু বলো তো দেখি, কেউ জানো কিনা বিধু এন্ড বিধির মিনিং কি? হ্যাঁ, বিধুরে এবং বিধির মিনিং কি? আচ্ছা দেখো, বিধুরে বিধি, বিধি বলতে আমরা বলি না যে আমরা বিভিন্ন ভাবে সৃষ্টিকর্তাকে প্রকাশ করি যে বিধি, বিধি বলি, বাংলায়ও কিন্তু আমরা অনেক সময় ইউজ করি সৃষ্টিকর্তাকে। তাহলে চিন্তা কর, বিধু মানে হচ্ছে চাঁদ, বিধু মানে হচ্ছে চাঁদ, চাঁদ, আর বিধি মানে হচ্ছে সৃষ্টিকর্তা, 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 এটা মানে হচ্ছে সৃষ্টিকর্তা। স্থানুর ললাটে, স্থান, ললাট মানে হচ্ছে কি? কপাল, কপাল। ললাট বলতে আসলে কি বুঝি? কপাল। দেখো তো, স্থাপিলা মানে স্থাপন করা হয়, আর সৃষ্টিকর্তা কিন্তু চাঁদকে, স্থানুর বলতে আসলে বুঝাইতেছে কি? আকাশটাকে বুঝাইতেছে। স্থানুর বলতে নিশ্চল অংশ বা আকাশ, এটা কিন্তু বুঝাইতেছে আকাশ, আকাশ। স্থানও বলতে আসলে কি বুঝাইতেছে? আকাশ। দেখতে পাচ্ছ কিনা একটু বলো তো, দেখতে পাচ্ছ কিনা? এই প্রতিটার মিনিং কিন্তু তোমার জানতে হবে, প্রতিটার মিনিং কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে ফার্স্ট অফ অল কি আছে দেখো তো, ওকে ক্লিয়ার মোটামুটি আছে। স্থাপিলা বলতে বুঝাইতে স্থাপন করা, বিধুরে বলতে বুঝাইতেছে চাঁদকে, বিধি মানে সৃষ্টিকর্তা চাঁদকে, স্থানুর ললাটে বুঝাইতেছে যে আকাশে স্থাপন করেছে। আকাশের মানে যেরকম ধরো আকাশের একটা টিপ, টিপ পরে যেরকম আমরা টিপ পরলে ধরো মেয়েরা যখন টিপ পরে, দ্যাটস ইট, এখানে কিন্তু একটা টিপ পরে, পুরো টিপটা কিন্তু পুরো সম্পূর্ণ সৌন্দর্যটাকে কিন্তু রিপ্রেজেন্ট অনেক সময়। এরকম এই চাঁদটা কিন্তু আকাশের মধ্যে যে চাঁদটা আছে, এই চাঁদটা কিন্তু পুরো আকাশটাকে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে, মানে আকাশটাকে সৌন্দর্য বাড়ায় দিচ্ছে। তো এটাই বুঝাই দিচ্ছে সৃষ্টিকর্তা আকাশের চাঁদটাকে স্থানুর ললাটে কিন্তু স্থাপন করা হয়েছে। তার মানে আকাশের চাঁদটাকে কিন্তু স্থাপন করা হয়েছে মানে পুরোপুরি স্থির অবস্থায়, এবং যেটা তার সৌন্দর্যকে বৃদ্ধি করতেছে। সেই চাঁদকে কখনো, সেই চাঁদকে দেখো, পরি কি ভূতলে শশী, শশী বলতে বুঝাই দিচ্ছে চাঁদকে, এই চাঁদটাকে, চাঁদ
পরিকি ভূতলে শশী, পরিকি ভূতলে শশী মানে পরিকি ভূতলে বলতে বোঝাইতেছে ভূমিতে, ভূমিতে শশী যান গড়াগড়ি, তার মানে এই চাঁদকে আকাশ থেকে ভূমিতে পড়ে মানে মাটিতে পড়ে কি মাটিতে গড়াগড়ি খায় কখনো, কখনো কি চাঁদ আকাশে পড়ে আকাশ থেকে সরি মাটিতে পড়ে কি এটা কখনো যান গড়াগড়ি খায়, কখনোই কিন্তু খায় না। তো এই জিনিসটাই বুঝাইতেছে। ধুলোই কখনো কি গড়াগড়ি খায়, ধুলোই হে রক্ষরথী, তুমি হচ্ছে রক্ষরথী, রক্ষরথী বলতে বুঝাই তুমি রাক্ষসদের রথী, তুমি রক্ষরথী, তুমি রক্ষরথী, রক্ষসদের রাজ, কুলের তুমি জন্ম তোমার, তুমি রক্ষরথী, ভূতলে কেমনে, ভুলিলে কেমনে, ভুলিলে কেমনে, হে কে তুমি, তুমি কিভাবে ভুলে গেলে যে আসলে তুমি কে, তুমি তো রক্ষরথী, তুমি হে রক্ষরথী বলতে বুঝাই তোমার চাচাকে আসলে ডাকতেছে, হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, জন্ম কোন মহাকুলে, তোমার জন্মটা আসলে কোন মহাকুলে, কোন মহাকুলে তুমি জন্মগ্রহণ করছো সেটা তুমি ভুলে গেলা কেমনে, এটাই বুঝাইতেছে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি, ধুলোই কি মহা, ধুলোই কি ধুলোই যান গড়াগড়ি ধুলোই, হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, জনম কোন দেব, জনম কোন, জনম তব কোন মহাকুলে। সো এই লাইনটার মিনিংটা আবার বলি আমি, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, এতটুকু মিনিং আগে দেখো, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, তার মানে সৃষ্টিকর্তা যেরকম চাঁদকে আকাশে স্থাপন করেছে তার সৌন্দর্য বৃদ্ধির জন্য, সেই চাঁদ কখনোই কিন্তু মাটিতে কিন্তু ধুলোই গড়াগড়ি করে না। দেখো পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলোই, এই পর্যন্ত লাইনটা পুরো এন্ডিং হয়েছে, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলোই, তারপর বলছে হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, এতটুকু দ্বারা বুঝাইছে, হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, তারপর বুঝাই জনম তব কোন মহাকুলে, জনম তব কোন মহাকুলে। ওকে, সো এই দ্বারা হচ্ছে পুরোটা বুঝাইছে। সো এতটুকু পর্যন্ত পুরোটা ক্লিয়ার কিনা তোমরা একটু বলো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা, রোজার দিনে ক্লাস আমি অনেক বেশি লং করবো না, কারণ জানো আমাকে আবার ক্লাস নিতে হবে, আইসিটি ক্লাস নিতে হবে আমার হচ্ছে 3টার সময়। সো আরও আমার নিজের টিউশনি পড়াইতে হবে একটা। সো এই সব কিছু মিলে অ্যাজ এ রেজাল্ট সারাদিন পড়ালেখা মানে কথা বলতে হয়। সো রোজার মধ্যে এত কথা বলে বুঝতেই পারতেছো, আমি ক্লাসটা অনেক বেশি লং করবো না, আমি আজকে ক্লাসটা এতটুকু শেষ করবো, আমি আরেকটা ক্লাস এটার উপরে নিবো, হয়তো আমার 2টা ক্লাসও লাগতে পারে এটার উপরে। জানো অনেকটা বড়, তোমাদের জানো রোজার দিনে বড় ক্লাস থেকে আমি ছোটো ক্লাসগুলো নিলে হয়তো একটু নিজে কমফোর্ট ফিল করবো। ওকে ঠিক আছে, মোটামুটি আমরা এই পর্যন্ত হলে, এই পর্যন্ত পুরোটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও যে এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা কাশফিয়া কামাল, ওকে তুমি পরে ক্লাস করে নিও, কোনো সমস্যা নেই, পরে তোমরা ক্লাস করে নিও। ওকে, সো এই পর্যন্ত তাহলে থাকলো, সবাই ভালো থাকবা, বাই বাই, টেক কেয়ার।